আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা অনার্স ফার্স্ট ইয়ারের সেশন ২০২৪-২৫ এর ইংলিশ ডিপার্টমেন্টের জন্য আমাদের ফ্রেঞ্চ লিটারেচারের পক্ষ থেকে একদম ফ্রি কোর্সের আজকে লেকচার 2। আর আজকে লেকচার 2 আমরা আলোচনা করব দ্যাট টাইম অফ ইয়ার thou missed in me behold। আর এটারই আবার অন্য নাম হচ্ছে সনেট 73। আচ্ছা, আমার কথাগুলো ভালোভাবে শোনা যাচ্ছে কিনা আপনারা একটু আমাকে কাইন্ডলি জানাবেন। আচ্ছা, আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাবেন। জি, শোনা যাচ্ছে। ওকে, তাহলে আমরা ক্লাসটি শুরু করতে পারি। আচ্ছা, আমরা লেকচার 1 এ আমরা আলোচনা করেছিলাম লেকচার 1 এ আমরা আলোচনা করেছিলাম সিলেবাস নিয়ে এবং কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে। আর আজকে আমরা ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির লেকচার 2 তে আমরা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের দ্যাট টাইম অফ ইয়ার thou missed in me behold এটা আমরা আজকে আলোচনা করব। আর আজকের ক্লাসটি একই সাথে আপনাদের গুগল মিট এবং ইউটিউবে লাইভ চলছে। আপনারা যারা কোনো কারণে এই ক্লাসগুলো যদি মিস করে থাকেন তাহলে এই ক্লাসগুলো আপনার ইউটিউবে পেয়ে যাবেন। তো চলেন আজকে আমরা এই সনেটটি নিয়ে আমরা আলোচনা করব। তাহলে দ্যাট টাইম অফ ইয়ার thou missed in me behold আর এটার অন্য নাম হচ্ছে সনেট 73। কেন এটাকে সনেট 73 বলা হয় এটা আমরা একটু ক্লিয়ার করে নেব যে উইলিয়াম শেক্সপিয়ার উইলিয়াম শেক্স উইলিয়াম শেক্সপিয়ার মোট সনেট লিখেছেন ১৫৪টি। তার ভিতর ৭৩ নাম্বার সনেট হচ্ছে এই দ্যাট টাইম অফ ইয়ার thou missed in me behold। এই কারণে এই সনেটটির নাম আবার বলা হয় সনেট 73। তো এটা কিন্তু পার্ট এ তে আসতে পারে যে উইলিয়াম শেক্সপিয়ার মোট কতটি সনেট লিখেছেন। তিনি লিখেছেন ১৫৪টি সনেট আর তার ভিতর 73 নাম্বার সনেট হচ্ছে এইটা। আচ্ছা, প্রথমে আমরা তাহলে এটার কবিদের বায়োগ্রাফি আমরা আলোচনা করব উইলিয়াম শেক্সপিয়ার। আর এখানে আমরা শুধু জাস্ট একটু আমরা হাইলাইট করব হচ্ছে উনার জন্মসাল এবং মৃত্যু সালটা যে উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ বর্ন অ্যাট স্টাটফোর্ড আপন অ্যাভন ইন 1564। যে উইলিয়াম শেক্সপিয়ার 1564 সালে স্টাটফোর্ড আপন অ্যাভনে জন্মগ্রহণ করেছিলেন। আর এইখানে হচ্ছে আমরা এই লাইনটা হাইলাইট করব যে হি ডাইড ইন 1616 অ্যাট স্টাটফোর্ড আপন অ্যাভন মানে তিনি হচ্ছেন ১৬১৬ সালে স্টাটফোর্ড আপন অ্যাভনে মৃত্যুবরণ করেন। আর অন্য কিছু নিয়ে আমরা একটু এখানে টাইম ওয়েস্ট করব না। আপনারা অবশ্যই এটা দেখে নিবেন। আর এই পিডিএফটা অলরেডি আপনাদের আমাদের হচ্ছে ফ্রেঞ্চ লিটারেচার ফেসবুক পেজে এবং এফএল এফ লিটারেচার আপনারা আইডিতে এই পিডিএফটা পেয়ে যাবেন। তো চলেন আমরা সরাসরি হচ্ছে এটার কি ইনফরমেশনে যাই। আর আমাদের এটা হচ্ছে আমাদের যে সামারি বুক রয়েছে সেটা মেইন টেক্সট অ্যান্ড সামারি বুক থেকে এটা আলোচনা করা হচ্ছে। তো আপনারা যারা আমাদের এই মেইন টেক্সট অ্যান্ড সামারি বুক ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি অ্যান্ড ইন্ট্রোডাকশন টু প্রোজের সমন্বয়ে আমাদের এই বইটি প্রকাশ করা হয়েছে। আর এখানে রয়েছে আপনাদের সব অনেক ইনফরমেশন রয়েছে এবং এর পাশাপাশি মেইন টেক্সটের পাশাপাশি প্রতিটা লাইনের বাংলা অনুবাদ এবং এর প্যারাফ্রেজ, সামারি, থিম এবং সামারি এবং থিমের আ বাংলা অনুবাদ সবকিছু রয়েছে। এই বইটা পড়লে আপনাদের অবশ্যই 30 থেকে 40% সময় কম লাগবে আশা করি। আর এইখান থেকে আপনারা যদি একটু দেখেন আমাদের হচ্ছে এইভাবে সাজানো রয়েছে। আমি যদি একটু দেখাই যে এটাই হচ্ছে আমাদের পিডিএফ। দেখেন প্রচুর পরিমাণে হচ্ছে বাংলা অনুবাদ, অর্থ দেওয়া রয়েছে। আপনারা যারা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন। তাহলে এখন আমরা আ
কি ইনফরমেশন নিয়ে আলোচনা করব? যেমন ফুল টাইটেল। ফুল টাইটেল হচ্ছে এটার সনেট 73 এবং দ্যাট টাইম অফ ইয়ার thou missed in me behold। আচ্ছা, আমি যদি এই লাইনটা একটু আলোচনা করি যে দ্যাট টাইম অফ ইয়ার thou missed in me behold, এটা হচ্ছে ফুল টাইটেল। তো এই টাইটেলটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার তার যে সনেট 73 রয়েছে এটারই ফার্স্ট লাইন। এই ফার্স্ট লাইন থেকে তিনি এই সনেটটির নামকরণ করেছেন। যে এটার দেখেন যে এটার ফার্স্ট লাইনও এটাই যে দ্যাট টাইম অফ ইয়ার thou missed in me behold, এটাই হচ্ছে ফার্স্ট লাইন এবং তিনি এই ফার্স্ট লাইন থেকেই তার এই সনেটটির নামকরণ করেছেন। আর একটু যদি আমরা জেনে নেই যে এটা কেন সনেট, এটা যদি একটু আমরা জেনে নেই তাহলে আমাদের একটু বুঝতে সহজ হবে। যেমন এই যে হোয়াট ইজ সনেট, যে সনেট কি? A lyric poem of 14 iambic pentameter lines, যে ১৪ টি iambic pentameter লাইন বিশিষ্ট একটি হচ্ছে গীতি কবিতা। It is 3 types, এটা হচ্ছে ৩ ধরনের হয়। আচ্ছা, এই যে আমরা যে বলছি যে এটা হচ্ছে সনেট। উইলিয়াম শেক্সপিয়ারের 'দ্য টাইম অফ ইয়ার' এটা হচ্ছে একটি সনেট। এটা সনেট আসলে কি? এই বিষয়টা আপনারা হয়তো অনার্স ফার্স্ট ইয়ারে সবেমাত্র ভর্তি হয়েছেন। এটা আপনাদের ক্লিয়ার নাও থাকতে পারে। এই কারণে আমরা একটু মানে এটা বুঝিয়ে দিচ্ছি আপনাদের। আর সনেট হচ্ছে আপনারা যদি এক কথায় মনে রাখতে চান তাহলে আমি বলব সনেট হচ্ছে ১৪ লাইন বিশিষ্ট একটি গীতি কবিতা। সনেট হচ্ছে ১৪ লাইন বিশিষ্ট একটি গীতি কবিতা এবং এইখানে হচ্ছে আপনারা ১ম ৮ লাইন হচ্ছে ২ টা কট্রেইন পাবেন। এখানে সনেট গুলো হচ্ছে ২ ভাগে বিভক্ত। একটা হচ্ছে পেট্রাকান সনেট এবং আরেকটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট। আর এই যে এবং এই শেক্সপিয়ারিয়ান সনেটই হচ্ছে আবার স্পেন্সারিয়ান হিসাবে হচ্ছে পরিচিত। আর the first 8 lines of a Petrarchan sonnet are called octave and the last 6 lines of it are called sisted। মানে পেট্রাকান সনেটের হচ্ছে ১ম এ ৮ লাইন থাকে অক্টেভ এবং লাস্টের 6 লাইনকে বলা হয় হচ্ছে সিস্টেট। আচ্ছা, আমরা যদি সনেটটা এক লাইনে বোঝাতে চাই তাহলে আমরা বলব যে ১৪ লাইন বিশিষ্ট একটি গীতি কবিতাকে বলা হয় সনেট। আচ্ছা, এটা কি আপনারা বুঝতে পেরেছেন? একটু যদি কাইন্ডলি জানাতেন। আপনারা যারা আমার সাথে যুক্ত আছেন একটু কাইন্ডলি জানাবেন যে সনেট কি এটা বুঝতে পেরেছেন নাকি? আমার সাথে একটু আপনারা কথা বলতে হবে। নয়তো ক্লাসটা একটু ফ্রুটফুল হবে না। এটা হচ্ছে জি, বুঝতে পেরেছি। ঠিক আছে। আচ্ছা। এইখানে হচ্ছে আমাদের এরপরে এই এটার ফুল টাইটেল হচ্ছে আমরা দেখলাম "দ্যাট টাইম অফ ইয়ার thou missed in me behold"। এটার পোয়েট হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। পোয়েট হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার এবং এটার টাইটেল অফ দ্য পোয়েট হচ্ছে "দ্য বার্ড অফ অ্যাভন"। টাইটেল অফ দ্য পোয়েট হচ্ছে বার্ড অফ অ্যাভন, কারণ উইলিয়াম শেক্সপিয়ারকে হচ্ছে আ বার্ড অফ অ্যাভনও বলা হয়। আচ্ছা, আচ্ছা। টাইটেল অফ দ্য পোয়েট হচ্ছে "দ্য বার্ড অফ অ্যাভন"। এখানে উইলিয়াম শেক্সপিয়ারকে হচ্ছে "দ্য বার্ড অফ অ্যাভন" বলা হয় এবং ফাদার অফ ইংলিশ ড্রামা বলা হয়। তাহলে রিটেন ডেট এবং এই সনেট 73 হচ্ছে ১৫৯০ সালে লেখা হয় এবং এটা হচ্ছে ১ম প্রকাশ করা হয় ১৬০৯ সালে। আর ওই যে যেটা বলেছিলাম যে শেক্সপিয়ারের ১৫৪ টি সনেটের ভিতরে এটা হচ্ছে একটা। আর এটার মিটার হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার। আর আয়াম্বিক পেন্টামিটার সম্পর্কে আপনারা যারা না জানেন তাদেরকে এই সম্পর্কে আরেকটা ইংলিশ রিডিং স্কেলে আমাদের একটা ক্লাস দেওয়া আছে। সেটা যদি করেন তাহলে সেটা বুঝতে পারবেন। আর এই ক্লাসটা হচ্ছে হয়তো আর কিছুদিন পরে অনুষ্ঠিত হবে। কারণ আমাদের যে রুটিন দেওয়া হয়েছে সেই রুটিন অনুযায়ী আমাদের ক্লাসগুলো চলবে।
শুধুমাত্র আমি এখানে এটা বলতে পারি যে iambic pentameter হচ্ছে 5 মিটারস থাকবে এবং 10 syllables থাকবে প্রত্যেক লাইনে। প্রত্যেক লাইনে হচ্ছে 5 মিটারস থাকবে এবং হচ্ছে 10 syllables থাকবে। আর এটার সনেট টাইপ হচ্ছে, যেহেতু উইলিয়াম শেক্সপিয়ার লিখেছেন তাহলে এটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট। যেমন 40 লাইনস কনসিস্টিং অফ 3 quatrains and one final couplet। তো এই যে এটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট হচ্ছে 14 লাইন। এটা হচ্ছে সনেট। আমি তো ১ম এই বলেছি 14 লাইনের কবিতা হচ্ছে সনেট। আর এটা হচ্ছে ৩ টা quatrain রয়েছে। মানে quatrain বলতে হচ্ছে ৪ লাইন। আমি আবার এই যে এটা আপনাদেরকে তৈরি করেছি আপনাদের জন্য যে স্টানজা কাকে বলা হয়। স্টানজা হচ্ছে একটি কবিতার যে একটি বিভাগ সেটাই হচ্ছে স্টানজা। আর quatrain বলতে হচ্ছে stanza form which consist of 4 lines। quatrain যদি আমি এক কথায় বলতে চাই তাহলে ৪ লাইনের একটি স্তবককে quatrain বলা হয়। ৪ লাইনের একটি স্তবককে quatrain বলা হয়। যেমন আমরা এই যে এইখানে হচ্ছে আপনার ১ম এ হচ্ছে quatrain পাবো ৩ টা। যেমন একটা quatrain এ ৪ লাইন। তাহলে ৩ টা quatrain এ ১২ লাইন এবং লাস্টে হচ্ছে একটি কাপলেট পাবো। আর কাপলেট হচ্ছে ২ লাইন। এবং এটা হচ্ছে আপনাদেরকে আমি এটা দিয়ে দিব যে এইখানে one final couplet। কাপলেট বলতে হচ্ছে ২ লাইনকে বোঝায়। সেই কাপলেট হচ্ছে ২ লাইন। আমি এই যে এটা নোটটা তৈরি করেছি এটি আপনাদের দিয়ে দেব। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম সনেট কি? ১৪ লাইনের একটি গীতি কবিতাকে বলা হয় সনেট। এরপরে স্টানজা কি? একটি কবিতার একটি বিভাগই হচ্ছে একটি স্টানজা। এরপরে quatrain কি? quatrain হচ্ছে ৪ লাইনের একটি স্টানজাকে বলা হয় quatrain। আর এই যে কাপলেট, কাপলেট হচ্ছে ২ লাইনের একটি স্টানজাকে বলা হয় কাপলেট। তো এই বিষয়টি হচ্ছে আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা সরাসরি মূল ক্লাসে চলে যাব। আর এটার যে সনেট 73 রাইম স্কিম হচ্ছে এবি, এবি মানে যে এইখানে এবি, এবি হচ্ছে ১ম ফার্স্ট স্ট্যান্জার এবং সেকেন্ড স্ট্যান্জার রাইম স্কিম হচ্ছে সিডি, সিডি এবং থার্ড স্ট্যান্জার হচ্ছে ইএফ, ইএফ এরপরে জি, জি হচ্ছে লাস্টের স্ট্যান্জা। তাহলে এখানে দেখো ৪, ৪, ৪ ১২ ৩ টা quatrain এবং লাস্টের ২ লাইনকে বলা হয় কাপলেট। তাহলে এই হচ্ছে ১৪ লাইনের রাইম স্কিম এবং এটার মেইন থিম হচ্ছে এইজিং, মর্টালিটি, তারপরে দ্য ব্রেভিটি অফ লাইফ, এরপরে অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ লাইফ। আচ্ছা এইগুলো হচ্ছে কি ইনফরমেশন আমাদের জানতে হবে। কারণ কি ইনফরমেশন থেকে অনেক সময় হচ্ছে পার্ট এ তে প্রশ্ন হয়ে থাকে। এরপরে আমরা হচ্ছে এখন আমরা চলে যাব হচ্ছে লাইন বাই লাইন এক্সপ্লানেশন। সনেট 73। আচ্ছা আমি একটু আপনাদের Google Meet হয়তো কেটে গিয়েছে। সেখানে একটু আমি আ লিংকটা শেয়ার করি একটু। একটু দাঁড়ান।
আচ্ছা, আমার এইখানে ইলেকট্রিসিটি একটু আগে চলে গিয়েছিল। সেই কারণে মানে লাই লাইভটা একটু কেটে গিয়েছিল Google Meet-টা। কিন্তু আমার রেকর্ডিংটা চলছে। আপনারা যদি পরবর্তীতে এখান থেকে যেটুকু দেখতে পারেননি সেইটুকু হচ্ছে অবশ্যই রেকর্ডিং থেকে আপনারা দেখতে পারবেন। আর এই রেকর্ড ক্লাসটা একই সাথে হচ্ছে YouTube এ এবং আপনার Facebook পেজ ফ্রেন্ডস লিটারেচারে পেয়ে যাবেন। আমার এই ক্লাসটি শেষ হওয়ার সাথে, সাথে এটি আপলোড করা হবে। আচ্ছা, আমি আবারও বলছি যে আমাদের এই ক্লাসটা মানে Google Meet এর ক্লাসটা হচ্ছে আমার এখানে ইলেকট্রিসিটি না থাকার কারণে কেটে গিয়েছিল। তো এই ক্লাসটা হচ্ছে আবারও আ এই ক্লাসটা আমি আবার এই রেকর্ড শেষ হলে আপনাদেরকে দিয়ে দেব। YouTube এবং ফ্রেন্ডস লিটারেচার Facebook পেজে আমি এটা আপলোড করে দেব। সেখান থেকে পেয়ে যাবেন। আর যেটুকু লেকচার আপনারা শুনতে পারেননি সেটুকু দেখে নেবেন। আমরা অলরেডি হচ্ছে এই প্রতিটা বিষয় আমরা আলোচনা করেছি। এইগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। আর এখন আমরা হচ্ছে সনেট 73 আমরা আলোচনা করব। আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি তাহলে আপনারা যদি রেসপন্স না করেন তাহলে মানে অন ওয়ে ক্লাসটা হয়ে যায়। মানে শুধু আমিই বলবো, আপনারা কিছু বলবেন না। এরকম হয়ে যায়। আর জাস্ট আপনারা যদি একটু রেসপন্স করেন তাহলে আমি ক্লাসটা নিতে একটু আ আচ্ছা, তাহলে আমি শুরু করছি সনেট 73 লাইন বাই লাইন এক্সপ্লানেশন। যেমন লাইন আর এটা হচ্ছে সনেট 73 কেন? এটা তো আমরা বুঝে নিয়েছি। আচ্ছা, সনেট 73 কেন এটা আমরা বুঝে নিয়েছি যে শেক্সপিয়ার ১৫৪ টি সনেট লিখেছেন। তার ভিতর সনেট নাম্বার 73 হচ্ছে এটা। আর এই যে ১ম লাইনের অনুযায়ী হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার তার এই সনেটটির নাম দিয়েছেন যে, "That time of year thou mist in me behold." আচ্ছা, এই সনেটটি আলোচনা করার আগে আমরা একটু আর এটার দেখা যাচ্ছে না। হ্যাঁ? স্ক্রিন দেখা যাচ্ছে না। ও ঠিক আছে। আচ্ছা, এবার দেখতে পাচ্ছেন? আমি স্ক্রিনটা শেয়ার করেছি। আপনারা দেখতে পাচ্ছেন কিনা? আচ্ছা, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু তাহলে আমরা যে আলোচনা করলাম যে সনেট 73 এটা হচ্ছে আ ১৫৪ টি সনেটের ভিতর ৭৩ নাম্বার সনেট। এই কারণে এটাকে বলা হয় সনেট 73 আর এটার ১ম লাইন। আর এটার হচ্ছে "That time of year thou mist in me behold" এটার ১ম লাইন থেকে উইলিয়াম শেক্সপিয়ার তার এই সনেটের নামকরণ করেছেন। আর এই সনেটে আলোচনা করার আগে আমরা একটু দেখে নিব যে আ আসলে এই সনেটটি কি সম্পর্কে লেখা? স্যার অনেকে জয়েন দিছে, ওদেরকে অ্যাকসেপ্ট করে দেন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমি যদি এই সনেটটা আলোচনা করার আগে একটু আপনাদের এটার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আলোচনা করে দেই তাহলে এটা একটু অনেক ভালো হবে। আচ্ছা, এই সনেটটা আলোচনা করার আগে আমি একটু আপনাদের এর ব্যাকগ্রাউন্ডটা বলে দেই বাংলাতে। যেমন
উইলিয়াম শেক্সপিয়ারের সনেট এটা আসলে আ এটা পড়ে যতটুকু না বুঝবেন, আমি এখন যে ২-৩ মিনিট যেটা বলব, এটা যদি ভালোভাবে বুঝতে পারেন, এটা অবশ্যই ভালোভাবে বুঝতে পারবেন। আমি আবারও বলছি, এই সনেট এবং সামারিটা পড়ে যতটুকু না বুঝবেন, আমার এখন যেটা বলব ২ থেকে ৩ মিনিট, এটা হচ্ছে পড়ার মাধ্যমে, আপনারা শোনার মাধ্যমে ভালোভাবে বুঝতে পারবেন। যে এই সনেটটা মানে উইলিয়াম শেক্সপিয়ারের এই যে এই সনেট 73 মানে দ্যাট টাইম অফ ইয়ার thou mist in me behold, এটা হচ্ছে জীবনের শেষ সময়, মানুষের জীবনের শেষ সময় কোনটা? অবশ্যই বার্ধক্য, মানে শেষ বয়স, ওল্ড এজ, বার্ধক্য, তাহলে জীবনের শেষ সময়, বার্ধক্য ও মৃত্যুর অনিবার্য সত্যকে প্রকাশ করার একটি দার্শনিক কবিতা হচ্ছে দ্যাট টাইম অফ ইয়ার thou mist in me behold। আর কবি হচ্ছে এইখানে ৩ টি প্রতীক ব্যবহার করেছেন। আমরা একটু পরে দেখব। কবি এখানে ৩ টি প্রতীক ব্যবহার করেছেন। আর প্রতীকের ইংরেজি হচ্ছে সিম্বল। সিম্বল কি এটা সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে আমরা জানবো। এটা হচ্ছে ফিগার অফ স্পিচ এর একটি পার্ট। আর ১ নাম্বারটা ৩ টি প্রতীক যে ব্যবহার করেছেন, সিম্বল যে ব্যবহার করেছেন তার ভিতর ১ নাম্বারটা হচ্ছে শরতের ঝরা পাতা। আচ্ছা, এইখানে আমরা সন 73 তে আমরা কোন জায়গায়ই মানে শরতের অটামের কোন কিছু পাবো না। সম্ভবত অটাম এখানে নেই। অটামের কোন কিছু আমরা অটাম নামে কোন ওয়ার্ডই এখানে আমরা পাবো না। সনেট 73 তে উইলিয়াম শেক্সপিয়ারের এই কবিতায় সনেটে আমরা অটাম নামে কোনো ওয়ার্ড পাবো না। কিন্তু আমরা এইখান থেকে এই কবিতাটি পড়ার মাধ্যমে আমরা কিন্তু এই বুঝতে পারবো যে এইখানে আসলে কবি শরৎকালের বা অটামের কথা বলেছেন। এটা কিন্তু আমরা বুঝতে পারবো। তাহলে এইখানে হচ্ছে ১ নাম্বার ৩ টে যে প্রতীক ব্যবহার করেছেন, তার ভিতরে ১ নাম্বারটা হচ্ছে শরতের ঝরা পাতা। আর ২ নাম্বারটা হচ্ছে সূর্যাস্তের গোধূলি। মানে সূর্যাস্ত যাওয়ার পরের সময়টাকে বলা হয় গোধূলি। মানে টয়লিং। এরপরে হচ্ছে ৩ নাম্বারটা হচ্ছে ছায়ের ওপরে নিভতে থাকা আগুন দিয়ে দেখিয়েছেন। আর ৩ নাম্বারটা হচ্ছে ছায়ের উপরে আগুন। তাহলে এই যে ছায়ের উপরে নিভতে থাকা আগুন দিয়ে উইলিয়াম শেক্সপিয়ার দেখিয়েছেন জীবনের ক্ষয় এবং আসন্ন মৃত্যুর ছায়া। জীবনের ক্ষয় এবং আসন্ন মৃত্যুর ছায়া। তবে কবি কিন্তু মৃত্যুর হতাশা প্রকাশ করেননি এই কবিতায়। তিনি হচ্ছে মৃত্যুর হতাশা প্রকাশ করেননি, মৃত্যুর ছায়া বা বার্ধক্যের সেই সময়টা বা যৌবনকাল থেকে কিভাবে মানুষকে বার্ধক্যে যেতে হয়, আর বার্ধক্য প্রতিটা মানুষের জীবনে আসবেই। আর মৃত্যু প্রতিটা মানুষের জন্য অনিবার্য। এই বিষয়গুলো হচ্ছে এই সনেটের তিনি হচ্ছে আলোচনা করেছেন এবং একই সাথে তিনি দেখিয়েছেন মৃত্যুর উপস্থিতি। মৃত্যুর উপস্থিতি আসলে প্রেমকে আরো গভীর ও শক্তিশালী করে তোলেন। আচ্ছা, এই সনেটে আমরা প্রেম সম্পর্কে জানতে পারবো। কিন্তু এটা আসলে একজন প্রেমিক-প্রেমিকার প্রেম নয়। এটা হচ্ছে একজন আ মানুষের তার পারিবারিক, তার প্রিয়জনদের প্রতি প্রেম। এটা কখনোই এখানে আমরা প্রেম দেখতে পাবো শেষ লাইনে। সেই প্রেমটা আসলে তার আ প্রেমিক-প্রেমিকার প্রেম নয়। এটা হচ্ছে তার একজন মানুষের একজন ছেলে একজন মানুষের তার হচ্ছে পরিবারের প্রতি, তার বাবা-মার প্রতি, তার ওয়াইফের প্রতি, তার সন্তানের প্রতি যে ভালোবাসা সেটাকে আমরা মানে সেটাকে হচ্ছে বুঝিয়েছেন তিনি। এরপরে হচ্ছে আমরা দেখতে পাবো এখানে যে আ উইলিয়াম শেক্সপিয়ার দেখেছেন মৃত্যুর উপস্থিতি আসলে প্রেমকে আরো গভীর ও শক্তিশালী করে তোলে। এই কবিতা থেকে আমরা শিখতে পারি যে জীবন হচ্ছে ক্ষণস্থায়ী। আমরা এই সনেটের মাধ্যমে বুঝতে পারবো জীবন হচ্ছে ক্ষণস্থায়ী, যৌবন চিরকাল থাকে না। এই সনেটে উইলিয়াম শেক্সপিয়ার দেখেছেন কিভাবে একজন মানুষের যৌবনকাল থেকে বার্ধক্যে যেতে হয়। তাহলে জীবন আর যৌবন চিরকাল তাহলে থাকে না। মৃত্যু অনিবার্য। তাই জীবনের সময়কে সঠিকভাবে মূল্য দেওয়া উচিত। আমাদের সবারই জীবনের সময়কে সঠিকভাবে মূল্য দেওয়া উচিত। এই বিষয়টা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার এই সনেটে তিনি তুলে ধরেছেন। এবং যতদিন প্রিয়জনরা কাছে রয়েছে, এই যে এইখানে আমরা মানে লাস্ট লাইনে আমরা পাবো যে ভালোবাসার কথা এবং এইখানে হচ্ছে প্রিয়তমার কথা। কিন্তু এইখানে আসলে প্রিয়তমা নয়। এখানে হচ্ছে তার প্রিয়জনরা, তার বাবা-মা, তার ভাই-বোন এরকম তার প্রিয়জনদের কথা বলা হয়েছে যে যতদিন প্রিয়জনরা কাছে রয়েছে
তাদের গভীরভাবে ভালোবাসা উচিত। মৃত্যুর ভয় আসলেই আমাদের প্রেম এবং সম্পর্ককে আরো গভীর এবং আন্তরিক করে তোলে। এই যে এখন যে এই বিষয়গুলো বললাম যে এই সনেটটা লেখা হয়েছে কিভাবে মানুষ যৌবনকাল থেকে বার্ধক্যে যেতে হয় এবং একজন মানুষের জীবন মানে মৃত্যু অনিবার্য, প্রতিটা মানুষকে মরতে হবে। এই বিষয়গুলো হচ্ছে আমরা এখানে দেখতে পাবো এবং এইখানে আমরা কিন্তু এখানে কোনো ঋতুর কথা উল্লেখ করা নেই। কিন্তু আমরা এই যে that time of year মানে বছরের সেই সময় কিন্তু এটা হচ্ছে আমরা লাইক অটাম লিখে দিয়েছি প্যারাফ্রেজে। কিন্তু তোমরা কখনোই এই সনেটের কোনো ওয়ার্ড তোমরা হচ্ছে অটাম পাবে না। জাস্ট আমরা এখানে হচ্ছে ওই সময়টাকে যেহেতু মিন করেছে উইলিয়াম শেক্সপিয়ার, আমরা সেটাকে বুঝিয়েছি যে অটাম। তাহলে এইখানে অটামের সাথে কেন তুলনা করেছেন? উইলিয়াম শেক্সপিয়ার কেন জীবনকে তুলনা করেছেন? কারণ অটামে অ অটামে হচ্ছে তোমার প্রতিটা গাছের পাতা ঝরে যায়। অটামে হচ্ছে প্রতিটা গাছের পাতা ঝরে যায় এবং সেই গাছে যদি কোনো পশু-পাখির বাসাও থাকে, তাহলে ঝরে যাওয়ার ফলে গাছ তো ফাঁকা হয়ে যায়। ওই পাখিরাও তখন তাদের বাসা ভেঙে ডালপালা ছেড়ে দিয়ে তখন ওই গাছটা ত্যাগ করে। তাহলে এই ক্ষেত্রে এবং ওই গাছটা আবার ধীরে, ধীরে ওই গাছটা আবার ধীরে, ধীরে কি হয়ে যায়? আ ধীরে, ধীরে হচ্ছে পচে যায়। তো সেই ক্ষেত্রে উইলিয়াম শেক্সপিয়ার এই অটাম ঋতুর সাথে তিনি তুলনা করেছেন। এবার আমরা পুরা কবিতাটি আলোচনা করব। আচ্ছা, এবার আমরা একটু আলোচনা করব। আমি যেটুকু আলোচনা করলাম এইটুকু বুঝেছেন কিনা আপনারা? আচ্ছা, আমি আমার আলোচনাটা তাহলে চালিয়ে যাই যে লাইন নাম্বার 1 তাহলে আমরা ১ম পড়ছি হচ্ছে ১ম ফার্স্ট কোয়াট্রেইন আর কোয়াট্রেইন হচ্ছে ৪ লাইনের স্ট্যানজাকে বলা হয় কোয়াট্রেইন। যে দ্যাট টাইম অফ ইয়ার বছরের সেই সময় দাও মানে হচ্ছে এটা তোমার, দাও মানে হচ্ছে তুমি। আর দাও মানে হচ্ছে তুমি আর মানে হচ্ছে তোমার। তাহলে বছরের সেই সময় তুমি মিসড ইন মি বিহোল্ড, thou মিসড ইন মি বিহোল্ড যে যখন তুমি আমার দিকে তাকাও তখন তুমি বছরের সেই সময়টি দেখতে পাও। কোন সময়টি? বছরের শেষ সময়কে। আর এটা হচ্ছে বছরের শেষ সময় কোনটা এখানে মিন করেছেন? অটামকে, শরৎকালকে। আর তোমরা এইখানে বাংলা অনুবাদ পেয়ে যাবে এবং এইখান থেকে প্যারাফ্রেজও দেখে নিতে পারো। যে তোমরা কিন্তু কখনোই একটি কবিতার লাইন থেকে হুবহু মিনিং করে সেটার লাইন মানে ওটার বঙ্গানুবাদ তুমি পাবে না। এটা হচ্ছে জাস্ট ভাব অনুবাদ করতে হবে তোমাকে। আর এইটার যে একটা প্যারাফ্রেজ মানে আমাদের যে সহজ প্রাঞ্জল ভাষায় প্যারাফ্রেজটা সেটা হচ্ছে যে এইখানে দেওয়া রয়েছে। এগুলো তোমরা দেখলে বুঝতে পারবে। এরপরে লাইন নাম্বার 2 যে when yellow leaves মানে যখন হলুদ পাতাগুলো or none কোনো পাতাই নয় or few অল্প কিছু পাতা do hang মানে ঝুলে থাকে। তাহলে যে যখন গাছে হলুদ পাতা থাকে অথবা কোনো পাতাই থাকে না অথবা অল্প কিছু পাতা থাকে অথবা অল্প কিছু পাতা ঝুলে থাকে। লাইন নাম্বার 3 upon those boughs which shake against the cold যে upon those boughs বলতে হচ্ছে সেই ডালপালাকে বোঝানো হচ্ছে যে সেই ডালপালাগুলো which shake নাড়া দেয় against the cold যে ঠান্ডা বাতাসের বিরুদ্ধে যে ঠান্ডা বাতাসে গাছের ডালপালা কাঁপছে shake মানে হচ্ছে কাঁপা বা নাড়া দেওয়া। এরপরে লাইন নাম্বার 4 হচ্ছে bare ruined coeds where let the sweet birds sang যে আমার মধ্যে তুমি নির্জন গির্জার গায়ক দল দেখতে পাও যার আগে গান গাওয়া পাখিদের ধরে রাখতো কিন্তু এখন সেগুলো নীরব। তো এই ৪ লাইনকে বলা হয় ফার্স্ট কোয়াট্রেইন। আর এখানে তোমরা হচ্ছে ওয়ার্ড মিনিং পেয়ে যাবে। আর এর সাথে হচ্ছে বাংলা প্যারাফ্রেজ রয়েছে। তোমরা যদি এইটুকু বুঝতে পারো তাহলে অবশ্যই এটি ভালোভাবে বুঝতে পারবে। আচ্ছা ১ মিনিট দাঁড়াও একটু।
আচ্ছা, এরপরে এই যে এইখানে এই ৪ লাইন যে আমরা পড়লাম সেটার আবার বাংলা প্যারাফ্রেজ এটা তোমরা পড়ে নিবে যে এই কবিতায় আ স্পিকার তার খুব ঘনিষ্ঠ একজনকে উদ্দেশ্য করে বলেন, যখন তিনি তার প্রিয়জনের দিকে তাকান, তখন তার কাছে মনে হয়। আর এইখানে কিন্তু প্রিয়জন বলতে তার প্রেমিকা নয়। তার প্রেমিক-প্রেমিকা নয়। এই প্রিয়জন বলতে তার বাবা-মা, তার পরিবার, তার সন্তান, তার ওয়াইফ হতে পারে। মানে সবাইকে বোঝানো হচ্ছে এই প্রিয়জন দ্বারা। এইখানে জাস্ট হচ্ছে আবার প্রেমিকা মনে করো না। যে এইখানে হচ্ছে মনে হয় তিনি যেন বছরের সেই সময়কে শরৎ ঋতুকে দেখেছেন। গাছে কেবল অল্প কিছু পাতা অথবা পাতা নেই বললেই চলে এমনকি কিছু পাতা ঝুলে আছে এমন মন্তব্য করেন। ঠান্ডা বাতাসে ডালপালা কাঁপছে, সেগুলো দেখতে কেবলমাত্র নির্জন গির্জার কোরাস গায়ক দলের মতো। যেখানে সুন্দর, সুন্দর পাখিরা মিষ্টি গলায় গান গেয়ে বেড়াতো, কিন্তু এখন সেগুলো আর নেই। এখন সে জায়গাটা শুধু ফাঁকা এবং নীরব, নিস্তব্ধ হয়ে আছে। মানে এইখানে বোঝানো হচ্ছে সেই বার্ধক্যের কথা। যে আ একজন যেমন গাছ ১ম এ থাকে হচ্ছে অনেক সবুজ শ্যামল। কিন্তু যখনই শরৎ ঋতু চলে আসে তখনই কিন্তু তার পাতাগুলো ধীরে, ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। আর এইখানে উইলিয়াম শেক্সপিয়ার সেই অটামের সাথে হচ্ছে লাইফকে একজন মানুষের জীবনকে তুলনা করেছেন যে মানুষের আ ইয়ং বয়সটা সবসময় থাকে না। সেটি অবশ্যই একসময় হচ্ছে বার্ধক্যের দিকে নিয়ে যায়। এরপরে আমরা দেখব হচ্ছে লাইন নাম্বার 5 যে, "In me thou seest the twilight of such day." টয়লাইট বলতে হচ্ছে গোধূলি। আর গোধূলি আমরা কি জানি যে সূর্যাস্তের পরের সময়কে বলা হয় গোধূলি। যে, "In me thou seest the twilight of such day." তুমি আমার মধ্যে সেই গোধূলি দেখতে পাও, যেটা হচ্ছে দিনের শেষ অংশ যেখানে সূর্য পশ্চিমে অস্ত যায়। লাইন নাম্বার 6 "As after sunset fadeth in the west." মানে রাতের অন্ধকার ধীরে, ধীরে গ্রাস করে। যে সূর্যাস্তের পরে যখন পশ্চিমে ম্লান হয়ে আর এটা যদি আমরা এটার অনুবাদ করতে যাই যে সূর্যাস্তের পরে ফেডেড মানে ম্লান হয়ে যাওয়া। আর আফটার সানসেট মানে সূর্যাস্তের পরে ম্লান হয়ে যায় পশ্চিমে। পশ্চিমে হচ্ছে ম্লান হয়ে যায়। আর লাইন নাম্বার 7 হচ্ছে "Which by and by black night doth take away." রাত হলো মৃত্যুর এক ছায়াময় রূপ। এখানে রাত ধারা হচ্ছে কবি সেই আ শেষ সময়ের কথা বোঝাচ্ছেন। মানুষের যে শেষ সময় সেটাকে বোঝাচ্ছেন যে রাত হলে মানুষ আ কি হয়? শুয়ে পড়ে। আর ঘুম হচ্ছে মানুষের চিরনিদ্রায় নিয়ে যায়। লাইন নাম্বার 8 "Death's second self." যে ঘুমের মধ্যে অস্থায়ীভাবে বন্ধ থাকা চোখগুলো "that seals up all in rest." একদিন মৃত্যু চিরতরে বন্ধ করে দেবে। মানে মানুষ হচ্ছে অবশ্য তার মৃত্যুর মাধ্যমে একদিন চিরনিদ্রায় চলে যাবে। মানুষের চোখ একদিন এমনভাবে বন্ধ হবে, একদম সারা জীবনের মতো আ মানে চোখটা বন্ধ হয়ে যাবে, মৃত্যুর দিকে ঢেলে পড়বে। মৃত্যুতে চলে যাবে সেটা বলা হচ্ছে। আবার এই 5, 6, 7, 8 এই ৮ টা এই ৪ লাইনকে বলা হয় সেকেন্ড কোয়াট্রেইন। এই ৪ লাইনকে বলা হয় সেকেন্ড কোয়াট্রেইন। আর আমি ১ম এই কিন্তু বলে দিয়েছি যে কোয়াট্রেইন হচ্ছে ৪ লাইনের স্ট্যানজাকে বলা হয় কোয়াট্রেইন। আর ২ লাইনের স্ট্যানজাকে বলা হয় কাপ্লেট। এটা কিন্তু তোমাদের অনেক সময় পার্ট এ তে এসে থাকে। আর এই যে আ সেকেন্ড স্ট্যানজা এটার মাধ্যমে কি বুঝিয়েছেন? যে এর সেকেন্ড স্ট্যানজা স্পিকার নিজেকে গোধূলির সময়ের সাথে তুলনা করেছেন। গোধূলি বলতে সূর্য অস্তের ঠিক পরবর্তী সময়কে বলা হয় গোধূলি। যে এখানে লিখে দিয়েছি। দিনের আলো ধীরে, ধীরে ম্লান হয়ে যায়। যখন দিনের আলো ধীরে, ধীরে ম্লান হয়ে যায় এবং সূর্য পশ্চিমে অস্ত যায়, নেমে আসে অন্ধকার। এখানে রাত বা অন্ধকার হলো মৃত্যুর প্রতীক। এই যে এই লাইনটা একটু হাইলাইট করবে। এইটা তোমরা কিন্তু পুরো সনেটটা পড়ে ভালোভাবে বুঝতে পারবে না। আমি যখন সনেটটা লাইন বাই লাইন পড়ার আগে যেটুকু বলেছি, ওইটুকু যে শুনেছ তাহলে তার এই সনেটটা বুঝতে কোনো সমস্যা হবে না। আর এই যে এই লাইনটা অনেক ইম্পোর্টেন্ট যে এখানে রাত বা অন্ধকার হলো মৃত্যুর প্রতীক। এই বিষয়টা আমি তোমাদেরকে বোঝাতে চেয়েছিলাম। যে ঘুমের মধ্যে অস্থায়ীভাবে বন্ধ থাকা চোখগুলো একদিন মৃত্যু চিরতরে বন্ধ করে দেবে। মানে এমন একদিন তার চোখগুলো বন্ধ হবে যখন আর খুলবে না। আর সেই বন্ধ থাকা চোখগুলোই তার মৃত্যুর দিকে নিয়ে যাবে। একদম চিরতরে বন্ধ হয়ে যাবে। স্পিকার এর জীবন এখন গোধূলির মতো।
মানে স্পিকার অবশ্যই এখানে হচ্ছে স্পিকার নিজেকে বার্ধক্যের সাথে তুলনা করেছেন। যে গোধূলি বলতে হচ্ছে মানে দিনের বেলা থেকে ধীরে, ধীরে গোধূলি আবার ইয়ং বয়স থেকে ধীরে, ধীরে বার্ধক্যের দিকে নিয়ে যায়। মানে ওল্ড এজ এর দিকে নিয়ে যায়। স্পিকারের জীবন এখন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। যে মৃত্যু পৃথিবীর সবাইকে বিশ্রামের দিকে নিয়ে যায়। তাহলে যে এই কয়েকটা লাইন অনেক ইম্পোর্টেন্ট। মানে পুরো সনেটটি পড়ে তোমরা যদি না বুঝতে পারো তাহলে এই ৩ টা লাইন পড়ে তোমরা সেটা বুঝতে পারবে আশা করি। এরপরে আমরা 3rd স্ট্যানজা পড়ব যে লাইন নাম্বার 9 হচ্ছে ইন মি মানে আমার মধ্যে দাও। দাও মানে হচ্ছে তুমি। আর এটা দাও বলতে এগুলো কিন্তু মানে অনেক সময় হচ্ছে ইয়েতে ব্যবহার করা হয় যে আমি যদি বলি যে দাও বলতে হচ্ছে ইউ। দাও বলতে হচ্ছে এখানে উইলিয়াম শেক্সপিয়ার বুঝিয়েছেন ইউ। আমরা প্রায় উইলিয়াম শেক্সপিয়ারের কবিতাতে এরকম দেখতে পাবো। শুধুমাত্র উইলিয়াম শেক্সপিয়ার না, আ অনেক কবিতায় আমরা দাও বলতে ইউ এরকম আরকিক ওয়ার্ড গুলো দেখতে পাবো। তো এইখানে কিন্তু আমরা এটার আবার এই যে দাও বলতে যে ইউ কে বোঝানো হচ্ছে সেটি আমরা লিখে দিয়েছি এবং তোমরা যদি এই যে এখানে মানে ওয়ার্ড মিনিং এ যাও সেখানেও তোমরা দেখতে পাবে। যে ইন মি thou seest the glowing of such fire আমার মধ্যে তুমি সেই আগুনের আভা দেখতে পাবে। লাইন নাম্বার 10 that on the ashes of his youth doth lie যে আগুন মৃত্যু শয্যার মতো নিজের ছায়ের উপর শুয়ে আছে। মানে আগুন হচ্ছে মৃত্যুর ছায়ের উপর বলতে এখানে কাঠের উপর আগুনকে ধরিয়ে দিয়েছে। আর সেই আগুন নিভু, নিভু মানে শেষের দিকে কাঠ ফুরিয়ে যাচ্ছে এবং আগুনটা নিভে যাচ্ছে। আর এই সেই সময়ের কথা বলা হচ্ছে যে আগুন হচ্ছে মৃত্যু শয্যার মতো নিজের ছায়ের উপর শুয়ে আছে। আর এখানে উইলিয়াম শেক্সপিয়ার বুঝিয়েছেন যে আগুন যেমন ধীরে, ধীরে নিভে যায়, জীবনটাও তেমন ধীরে, ধীরে নিঃশেষ হয়ে যায়। আর আগুন যেমন একটি কাঠকে একদম পুড়িয়ে ছাই করে ফেলে, জীবনও জীবনও ধীরে, ধীরে হচ্ছে একসময় শক্তিশালী থাকে। জীবনও ধীরে, ধীরে হচ্ছে বার্ধক্যের দিকে নিয়ে যায় এবং বার্ধক্যকে একদম জীবনটা শেষ করে ফেলে। আগুন যেমন আগুন যেমন একটি কাঠকে পুড়িয়ে দিতে পারে, জীবনও আ জীবনও তেমন হচ্ছে মানে ইয়ং বয়স থেকে বার্ধক্যের দিকে নিয়ে যেতে পারে। লাইন নাম্বার 11 হচ্ছে "As the death bed whereon it must expire" যেহেতু আগুন অবশেষে সেই কাঠের অবশিষ্ট অংশের উপর জ্বলবে, যা একসময় জ্বালানি হিসাবে ব্যবহৃত হতো। এরপর লাইন নাম্বার 12 হচ্ছে consumed with that which it was nourished by যে এটি হচ্ছে সেই জ্বালানি দ্বারা ধ্বংস হয় যা একসময় এটিকে জীবন দিত। এখানে হচ্ছে আর এই যে এই ৪ লাইনকে বলে থার্ড স্ট্যানজা। আর এই থার্ড স্ট্যানজা হচ্ছে এটি একটি কোয়াট্রেন। আর আমরা দেখতে পাবো যে উইলিয়াম শেক্সপিয়ার লাস্টে কিন্তু কাপলেট ব্যবহার করেছেন। কাপলেট হচ্ছে আমরা সহজ কথায় বললে ২ লাইনের স্ট্যানজাকে বলা হয় কাপলেট আর ৪ লাইনের স্ট্যানজাকে বলা হয় কোয়াট্রেন। আর এই যে আমরা যে নোটটা তৈরি করেছি এটা তোমাদেরকে আমি দিয়ে দেব। এই যে এই কাপলেট হচ্ছে কাপলেট 2 ভার্স লাইনস রাইমিং টুগেদার এট দ্য এন্ড মানে ২ টা লাইনের একটি স্ট্যানজাকে বলা হয় কাপলেট। যেমন এইখানে হচ্ছে ২ টা লাইন, এটাকে বলা হবে কাপলেট। আর এইখানে যদি আমি এই ৪ লাইনকে বলা হয়, এই ৪ লাইন যদি একটি স্ট্যানজা থাকে তাহলে আমরা বলতে পারবো এটা হচ্ছে কোয়াট্রেইন। আমরা এগুলো কিন্তু দেখেছি আর তোমরা যারা দেখোনি তারা অবশ্যই ১ম থেকে এই ভালোভাবে ভিডিওটি দেখলে বুঝতে পারবে। তাহলে এখন আমরা দেখব হচ্ছে এই 3rd স্ট্যানজার প্যারাফ্রেজ যে স্পিকার এখন নিজেকে আগুনের আভার সাথে তুলনা করে বলেন যে আগুন ধীরে ধীরে নিভে যাচ্ছে। আরেকটা কথা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার কিন্তু এই সনেটে মানে একাধিক মেটাফোর ব্যবহার করেছেন। আর মেটাফোর হচ্ছে ফিগার অফ স্পিচ তোমাদের পরবর্তী যেকোনো একটা ক্লাসে শিডিউলে দেওয়া রয়েছে যে মানে মেটাফোর পার্সনিফিকেশন এগুলো হচ্ছে ফিগার অফ স্পিচ এর একটি পার্ট। এগুলো তোমাদের একটি ক্লাস রয়েছে ওই ক্লাসটা আসা পর্যন্ত সেখানে তোমরা বুঝতে পারবে। যখন আমাদের ইন্সট্রাক্টররা সেই ক্লাসগুলো নিবেন সেখান থেকে তোমরা সেগুলো বুঝতে পারবে ইনশাআল্লাহ। তাহলে স্পিকার এখন নিজেকে আগুনের আভার সাথে তুলনা করে বলেন যে আগুন ধীরে, ধীরে নিভে যাচ্ছে। আগুন তাকে শক্তি দিত। এখন সেই আগুন মৃত্যু শয্যার মতো তার নিজের যৌবনের ছায়ের উপর স্থির থাকে। এখন সেই আগুন নিজেকেই শেষ করে ফেলছে। এই প্রতিচ্ছবিটা আসলে স্পিকার জীবনের শেষ সময় এসেছে এটার প্রতীক।
আসলে এই ৪ টা লাইন দ্বারা আমি যদি সহজ কথায় বোঝাতে চাই যে, আগুন কিন্তু ১ম এ সেই কাঠকে কি করে? জীবন মানে ওই কাঠকে পুড়িয়ে দেয়। কাঠকে এমনভাবে দাউ, দাউ করে জ্বলে যে আগুন মানে আগুন হচ্ছে নিজেকে অনেক জ্বলন্ত হিসাবে দেখে এবং একসময় আগুন নিজেকেই ওই ছাইয়ের উপরে ধীরে, ধীরে নিভু, নিভু করতে, করতে শেষ হয়ে যায়। আগুন একসময় কি করে? কাঠকে জ্বলন্ত করে তোলে। আর শেষে ওই কাঠ শেষ হয়ে গেলে, ছাই হয়ে গেলে তখন আগুন নিভু, নিভু করে নিজেই শেষ হয়ে যায়। তো এখানে উইলিয়াম শেক্সপিয়ার এটাই বোঝাতে চেয়েছেন যে মানুষের জীবন যখন তিনি জন্মগ্রহণ করেন তার পরের সময়টা হচ্ছে বয়স। সেই বয়সের সময়টা ধীরে, ধীরে মৃত্যুর দিকে ওল্ড এজ এর দিকে বা বার্ধক্যের দিকে নিয়ে যায়। তো আমি কিন্তু এটা তোমাদের ১ম এই বুঝিয়ে দিয়েছি যে ওই কয়েকটা লাইন আমি এই কবিতাটা আলোচনা করার আগে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। আ সেটা যদি বুঝতে পারো তাহলে ইনশাআল্লাহ এটা তোমাদের কাছে একদম ইজি হয়ে যাবে। আর এই যে আমি তোমাদের বলেছিলাম যে আ এই ২ লাইন মানে অবশ্যই সনেট হচ্ছে ১৪ লাইন। দেখো লাইন বাই লাইন তোমাদের এখানে দেওয়া রয়েছে। আর এই ২ লাইনকে বলা হয় কাপ্লেট। এই ২ লাইনকে বলা হয় কাপ্লেট। আর শেক্সপিয়ারের প্রতিটা সনেটের লাস্টে কিন্তু কাপ্লেট ব্যবহার করা হয়েছে। আর তোমাদের সিলেবাসের আগের সিলেবাস, তোমাদের এই নতুন সিলেবাসের আগের সিলেবাসে নতুন একটি কবিতা আ সরি একটি সনেট হচ্ছে ইনক্লুড ছিল যেটার নাম 'শ্যাল আই কম্পেয়ার থি টু এ সামারস ডে' ওইটাতেও তিনি হচ্ছে লাস্টে একটি কাপ্লেট ব্যবহার করেছিলেন। তাহলে আমরা কি মনে রাখবো? ২ টা লাইনের স্টানজাকে বলা হয় কাপ্লেট। আর ৪ টি লাইনের স্টানজাকে বলা হয় quatrain। তাহলে এই কাপ্লেটে তিনি কি বলেছেন? আমরা দেখি যে, "This thou perceivest which makes thy love more strong" যে তুমি এইসব দেখো আর এটা দেখলে তোমার ভালোবাসা আরো দৃঢ় হবে। আর লাইন নাম্বার 14 হচ্ছে, "To love that well which thou must live ere long" ere long আমি শীঘ্রই মারা যাবো জেনেও তুমি আমাকে আরো বেশি ভালোবাসো। মানে এইখানে হচ্ছে কবি বোঝাতে চেয়েছেন আ যেকোনো মানুষের আ প্রতিটা তার প্রিয়জনদেরকে ভালোবাসা উচিত। তার প্রিয়জন, তার বাবা-মা, তার ভাই-বোন, আত্মীয়স্বজন তাদেরকে ভালোবাসা উচিত। তার কারণ মৃত্যু আ যেকোনো সময় চলে আসতে পারে। আর মৃত্যুর সময় তখন কিন্তু তার মৃত্যুর পরে আর কিন্তু ভালোবাসাটা আর থাকবে না। এই কারণে মৃত্যুর আগেই তিনি হচ্ছে ভালোবাসাটা গভীরভাবে ভালোবাসতে বলেছেন। আর এই ভালোবাসাটা কিন্তু একজন প্রেমিক-প্রেমিকার ভালোবাসা নয়। তার প্রিয়জন বলতে এখানে তার পরিবারের সবাইকে, তার আত্মীয়স্বজনকে বোঝানো হচ্ছে। এই বিষয়টা আমি তোমাদেরকে ২ থেকে ৩ বার বুঝিয়ে দিয়েছি। আর এখান থেকে তোমরা ওয়ার্ড মিনিং টা দেখে নিবে। আর এখানে হচ্ছে যে তুমি এইসব দেখতে পাও এবং এটি দেখে তোমার ভালোবাসা আরো শক্তিশালী হয়। তার এইসব জিনিসগুলো তাকে তার প্রতি তার প্রিয়জনের ভালোবাসাকে আরো গভীর করে তোলে। তুমি আমাকে আরো ভালোবাসো জেনেও যে আমি শীঘ্রই মারা যাবো। তাহলে এ ছিল আমাদের হচ্ছে সনেট। এরপরে আমরা এই যে এটা পড়বো ইংলিশ সামারিটা। ইংলিশ সামারিটা পড়বো। আর আচ্ছা, আমি যে আলোচনা করছি তোমরা কি শুনতে পাচ্ছ কিনা একটু আমাকে জানাবে। আচ্ছা, আমার আলোচনাটি তোমরা বুঝতে পারছো কিনা একটু কাইন্ডলি আমাকে জানাও। আচ্ছা, আমি তাহলে আমার আলোচনাটি চালিয়ে যাই। এবার আমরা হচ্ছে এটার সামারি পড়বো। আর যে in this poem মানে এই কবিতায় the speaker invokes a series of metaphors to characterize the nature of what he perceives to be his old age. এটার অর্থ হচ্ছে এই কবিতায় আ স্পিকার মানে বক্তা তিনি হচ্ছেন তার এই যে ওল্ড এজ মানে বৃদ্ধ বয়সের বা বার্ধক্যের প্রতি আ বার্ধক্যের প্রকৃতি যে ক্যারেক্টারাইজ বর্ণনা করার জন্য একাধিক মেটাফোর ব্যবহার করেছেন। তাহলে এইখানে হচ্ছে তিনি একাধিক মেটাফোর এই যে মেটাফোর বলতে হচ্ছে রূপক। তিনি বিভিন্ন রূপক ব্যবহার করেছেন। এই মেটাফোর এটা হচ্ছে ফিগার অফ স্পিচ এর একটি পার্ট। এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। যে ২ টা আ
দুইটা ভিন্ন জিনিসকে যখন অ্যাজ এবং লাইক ছাড়া তুলনা করা হয় তখন সেটাকে বলা হয় মেটাফোর। ইন দ্য ফার্স্ট কোয়াট্রেইন মানে প্রথম কোয়াট্রেইনে আমরা কিন্তু দেখলাম যে কোয়াট্রেইন কয় লাইন? ৪ লাইন। আমি একটু এখানে লিখে দেই যে 4 লাইন। 4 লাইনকে বলা হয় কোয়াট্রেইন। 4 লাইনস এটা হচ্ছে কোয়াট্রেইন বলা হয়। এই প্রথম কোয়াট্রেইনে মানে প্রথম স্ট্যানজায় আ হি প্রথম স্ট্যানজায় হি টেলস দ্য beloved মানে তার প্রিয়জনদেরকে বলেন that his age is like a time of year late autumn যে তার বয়সটা হচ্ছে বছরের শেষ সময়ের মতো লাইক হচ্ছে অটাম শরৎকালের মতো when the leaves have almost completely fallen from the trees যখন হচ্ছে গাছ থেকে সেই পাতাগুলো প্রায় পুরোপুরিভাবে ঝরে পড়ে and the weather has ground cold যখন আবহাওয়া ঠান্ডা হয়ে যায় and the birds have left their branches এবং পাখিরা তাদের ডালপালা বা শাখা-প্রশাখা ছেড়ে চলে যায়। In the second quatrain মানে দ্বিতীয় quatrain-এ he then says তারপরও তিনি বলেন যে his age is like late twilight মানে গোধূলির মতো। তার বয়সটা হচ্ছে গোধূলির মতো। মানে প্রথম স্ট্যানজায় কিন্তু তিনি বলেছেন তার জীবন হচ্ছে বছরের সেই সময় অটামের মতো এবং তিনি হচ্ছেন দ্বিতীয় কোয়াট্রেইনে বলছেন যে তার জীবনটা হচ্ছে টয়লাইট মানে গোধূলির মতো। মানে গোধূলি বলতে বোঝানো হচ্ছে সূর্য অস্তের পরবর্তী সময়কে বলা হয় গোধূলি টয়লাইট। As after sunset মানে সূর্যাস্তের পরে fadeth in the west মানে পশ্চিমে ম্লান হয়ে যায়। And the remaining light is slowly extinguished in the darkness যে অবশিষ্ট আলো অন্ধকারে কি হয়ে যায়? অন্ধকারে ধীরে ধীরে নিভে যায়। Which the speaker likens to death's second self যেটি হচ্ছে স্পিকার মানে বক্তা হচ্ছেন মৃত্যুর দ্বিতীয় আত্মার সাথে তুলনা করেছেন। ইন দ্য থার্ড কোয়াট্রেইন এবার তৃতীয় স্ট্যানজার কথা বলা হচ্ছে যে তৃতীয় স্ট্যানজায় বা তৃতীয় কোয়াট্রেইনে দ্য স্পিকার কম্পেয়ারস হিমসেলফ টু দ্য গ্লোয়িং রিমেন্স অফ এ ফায়ার স্পিকার হচ্ছেন একটি জ্বলন্ত আগুনের অবশিষ্ট অংশের সাথে নিজেকে তুলনা করেছেন। তাহলে ৩ জায়গায় কিন্তু এখানে তুলনা করেছেন। ফার্স্ট স্ট্যানজায় তিনি টাইম অফ ইয়ার এর সাথে বা লেট অটাম এর সাথে তুলনা করেছেন। সেকেন্ড স্ট্যানজায় তিনি হচ্ছে টয়লাইট মানে গোধূলির সাথে তুলনা করেছেন। আর থার্ড স্ট্যানজায় তিনি হচ্ছেন নিজেকে একটি জ্বলন্ত আগুনের অবশিষ্ট অংশের সাথে মানে ছাইয়ের সাথে তুলনা করেছেন। which lies on the ashes of his youth যেটি হচ্ছে তার যৌবনের ছায়ের উপর শুয়ে আছে। এই যে lie মানে হচ্ছে শুয়ে থাকা। আর এই যে ash মানে হচ্ছে ছাই। That is অর্থাৎ on the ashes of the logs মানে কাঠের ছাইয়ের উপর যে কাঠটা আগুনের মাধ্যমে পুড়ে গিয়ে ছাই হয়ে গিয়েছে। That once enable it to burn যেটি একবার এটাকে জ্বলতে সক্ষম করেছিল। মানে আগুন যে কাঠকেই জ্বলতে সাহায্য করেছিল, এখন ওই ছাই হচ্ছে আগুনটা নিজেই মানে শেষ হয়ে যাচ্ছে। And which will soon be consumed এবং যেটি হচ্ছে কি হবে ক্ষণস্থায়ী হয়ে যাবে by that which it was nourished by তো যেটা হচ্ছে মানে কি হবে যে যেটা দ্বারা হচ্ছে পুষ্ট হয়েছিল মানে হৃষ্টপুষ্ট হয়েছিল that is অর্থাৎ it will be extinguished as it sinks into the ashes এবং এটা হচ্ছে নিভিয়ে দেবে যখন এটা ছাইয়ের মধ্যে ডুবে যাবে sink মানে হচ্ছে ডুবে যাওয়া which its own burning created যেটি হচ্ছে তার নিজের জ্বলন্ত সৃষ্টি। ইন দ্য কাপলেট মানে শেষের যে কাপলেট ২ লাইনে সেখানে দ্য স্পিকার টেলস দ্য ইয়ং ম্যান মানে সেই লোকটিকে মানে যুবক লোকটিকে বলছেন। মানে এখানে হচ্ছে বলা হয়ে থাকে তিনি নিজেই কিন্তু এখানে যে কেউ হতে পারে। তিনি যেকোনো একজনকে মানে তুলনা করেছেন। যে বলছেন যে that he must perceive these things তাকে যে তাকে হচ্ছে এই বিষয়গুলো উপলব্ধি করতে হবে। পারসিভ মানে হচ্ছে উপলব্ধি করা।
তাহলে উপলব্ধি করতে হবে and that his love must be strengthened by the knowledge এবং যে তার ভালোবাসা বা তার এই যে ভালোবাসা সেটি হচ্ছে জ্ঞানের মাধ্যমে শক্তিশালী হতে হবে। তাহলে strengthened হচ্ছে শক্তিশালী হওয়া। That he will soon be parted from the speaker যে সে হচ্ছে বক্তার কাছ থেকে বিভক্ত হতে পারে। When the speaker যখন বক্তা like the fire আগুনের মতো is extinguished by time সময়ের মাধ্যমে নিভে যাবে। তো এটা হচ্ছে ইংলিশ সামারি আর এখানেই এটার বাংলা সামারি রয়েছে এটা তোমরা দেখে নিবে। আর এখন আমরা হচ্ছে থিম দেখব। আর এটা কিন্তু অলরেডি তোমাদের আমাদের Facebook পেজ ফ্রেন্ডস লিটারেচার এবং এফ লিটারেচার ফেসবুক আইডিতে পেয়ে যাবে এই পেজটা। আর তোমাদের হচ্ছে যে এই নোটটা আজকে যে আমি এটা তৈরি করেছি হট ইজ সনেট, তারপর স্টানজা, কট্রেন এবং কাপলেট এটা আমি আজকেই তোমাদের হচ্ছে আহ, এই মেসেঞ্জার গ্রুপে আমি তোমাদেরকে এটা দিয়ে দিব। আর এখন আমরা দেখব হচ্ছে থিম। আর এখানের থিম অবশ্যই হচ্ছে ডিপে ডিপেন্ড লাভ যে গভীর প্রেম, এরপরে আর্জেন্সি অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন তাগিদ এবং উপলব্ধি, এরপরে লাভ ইন দ্য ফেস অফ ওল্ড এজ বার্ধক্যের মুখে প্রেম। এটা যদি আমরা একটু আলোচনা করি যে দ্য সনেট urges that the awareness of the speaker's impending death যে সনেটটি যুক্তি দেয় যে বক্তার আসন্ন মৃত্যুর সচেতনতা, যে অ্যাওয়ারনেস মানে হচ্ছে সচেতনতা, যা এই conveyed through these natural images should strengthen the beloved's love যে যা এই প্রাকৃতিক চিত্রগুলির মাধ্যমে প্রকাশিত হয় যা প্রেয়সীর প্রেমকে শক্তিশালী করবে। শক্তিশালী করবে। আর urgency and appreciation যে the fleeting nature of the speakers life emphasize the preciousness of their love and the importance of cherishing it while it lasts যে বক্তার জীবনের ক্ষণস্থায়ী প্রকৃতি তাদের প্রেমের যে মূল্যবানতা এবং এটি স্থায়ী হওয়া পর্যন্ত এটি লালন করার গুরুত্বের উপর জোর দেয়। আর এটা হচ্ছে মেইন থিম যে বার্ধক্যের মুখে প্রেম, যে দ্য পোয়েম এক্সপ্লোরস মানে কবিতাটি অন্বেষণ করে হাউ লাভ ডাজ নট নিড টু ওয়ান অর ডিমিনিশ ডিউ টু এজ অর প্রক্সিমিটি টু ডেথ যে কিভাবে ক্ষয়প্রাপ্ত বা হ্রাস পেতে পারে, প্রেম কিভাবে ক্ষয়প্রাপ্ত বা হ্রাস পেতে পারে। তো এরপরে হচ্ছে কট্রেইন। আমরা এখানে হচ্ছে কট্রেইন বলতে সরি কোটেশন আমরা দেখবো এখানে। এখানে আমরা কোটেশন দিয়েছি। আর তোমরা যদি তোমাদের পার্ট সি আর কোটেশন হচ্ছে তোমরা এখন থেকেই ১ টা থেকে ২ টা কোটেশন মুখস্থ করার চেষ্টা করবে। এখন থেকেই তোমাদের যে প্রশ্ন লিখবে তোমাদের হচ্ছে পার্ট বি এবং পার্ট সি তে প্রশ্ন যে লিখবে আমি কিন্তু লেকচার 1 এ তোমাদের এই সম্পর্কে বলেছি যে কিভাবে আ তোমাদের এই পার্ট বি তে কয়টা প্রশ্ন থাকবে, কয়টা উত্তর দিতে হবে এবং কত মার্ক, পার্ট সি তে কত মার্ক, কতটা প্রশ্ন থাকবে এগুলো আমি তোমাদেরকে অলরেডি লেকচার 1 এ বলে দিয়েছি। আর তোমরা পার্ট বি এবং পার্ট সি তে আমি এখন আরো একটা কথা বলব যেটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে। সেটা হচ্ছে তোমরা এখন থেকে যদি এই কোটেশন গুলো মুখস্থ করো, এই কোটেশন গুলো তোমরা পার্ট বি তোমাদের যেকোনো পরীক্ষায় এখান থেকে যদি প্রশ্ন আসে পার্ট বি এবং পার্ট সি তে সেখানে যে প্রশ্নটা আসুক না কেন তোমরা যদি এই কোটেশন গুলো ২-১ টা ইউজ করতে পারো সেখানে তাহলে তোমাদের নাম্বারটা অনেক বেশি দেবে। তোমাদের অনেক নাম্বারটা এগিয়ে যাবে। প্রতিটা টিচারই বলে থাকে যে মানে এই কোটেশনের উপর তোমাদের হচ্ছে অনেকটা মার্ক এগিয়ে যায়। তোমরা যদি একটি পার্ট সি তে কোটেশন ব্যবহার না করো, তুমি যদি ৪ পেজ পার্ট সি লেখো তাহলে সেখানে মার্ক দিবে ৫। আর যদি তুমি কোটেশন ব্যবহার করো ২-৩ টা তাহলে তোমার মার্ক থাকবে ৮ থেকে ৯। তো সেই ক্ষেত্রে আমি বলব যে অবশ্যই তোমরা এই কোটেশন গুলো এখন থেকেই মুখস্থ করার চেষ্টা করবে এবং তার সাথে প্যারাফ্রেজটা বোঝার চেষ্টা করবে এবং অনুবাদ সহ তোমরা পড়বে। যেমন নাম্বার 1 হচ্ছে "That time of year thou mist in me behold,
when yellow leaves or none or few do hang। এটা কিন্তু আমরা আলোচনা অলরেডি করেছি। আর এটা তোমরা দেখে নিবে। এবং 2 নাম্বার হচ্ছে in me thou seest the twilight of such day। এটার প্যারাফ্রেজ দেখে নেবে এবং এইখানে বাংলা অনুবাদটা অবশ্যই দেখে নেবে। আর এইখানে আমরা যদি দেখি যে 3 নাম্বার কোটেশন, এরপর হচ্ছে 4 নাম্বার। আর এর পাশাপাশি আমি বলব তোমাদের যে তোমরা যারা তোমাদের অনার্স ফার্স্ট ইয়ার ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তোমাদের এই সেশন ২০২৪-২৫ সেশনের একদম অ্যাকর্ডিং টু নিউ সিলেবাস অনুযায়ী তোমাদের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এবং ইন্ট্রোডাকশন টু প্রোজের সমন্বয়ে আমাদের মেইন টেক্সট অ্যান্ড সামারি বুক প্রকাশিত হয়েছে। তোমরা এইখানে সবকিছুই পেয়ে যাবে। এইখানে আমরা অল্প কিছু দিয়েছি। এইখানে হচ্ছে তোমরা এই যে আমরা যেভাবে পড়লাম ওইভাবে প্রতিটা কবিতার পোয়েট্রির মেইন টেক্সট সহ এরকম সবকিছু একটা কবিতা যেরকম দেখতে পাচ্ছ এরকম সবগুলোতে থাকবে। এবং আর এখানে আমরা একটি প্রোজ দিয়েছি। প্রোজটা হচ্ছে যেটা যে অফ গ্রেট প্লেস। এখানে তোমরা যেভাবে দেখতে পাচ্ছ মেইন টেক্সট রয়েছে, এর বাংলা অনুবাদ রয়েছে। এরপরে তোমরা এইভাবে প্রতিটা প্রোজের এইভাবে তোমরা প্রতিটা সামারি রয়েছে। আবার এই সামারির বাংলা অনুবাদ রয়েছে। এইভাবে তোমরা প্রতিটা প্রোজ, প্রতিটা পোয়েট্রির এই দেখো, এভাবে তোমরা প্রতিটা প্রোজ এবং প্রতিটা পোয়েট্রির সবগুলো ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এবং প্রোজের সবগুলো কবিতা, গদ্যের এবং তোমাদের একটি উপন্যাস রয়েছে। সবগুলোরই হচ্ছে মেইন টেক্সট সহ তোমরা হচ্ছে এখানে বাংলা অনুবাদ পেয়ে যাবে। তার সাথে তোমরা এখানে সামারি, থিম, কোটেশন, তার বাংলা অনুবাদ, প্যারাফ্রেজ সবকিছু এখানে একটিতে পেয়ে যাবে। তাই বলব তোমরা যারা অর্ডার করতে চাও তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা অর্ডারটা কনফার্ম করতে পারো। তোমরা যারা নিতে চাও এখনই তোমাদের এটা পড়ার মাধ্যমে 30 থেকে মানে 40% সময় কম লাগবে। যেমন এইখানে তোমরা এই যে এইখান থেকে অর্ডার করতে পারো। যেমন এই যে এটা হচ্ছে আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করে তোমরা নিতে পারো এবং Facebook আইডিএফ লিটারেচারে মেসেজ করে তোমরা এটা নিতে পারো। এবং তোমরা যদি এই হোয়াটসঅ্যাপ নাম্বার 09649993889 এ হোয়াটসঅ্যাপ করো তাহলে তোমরা এই বইটি অর্ডার করতে পারবে ইনশাআল্লাহ। তো এখন আমরা এই কবিতাটি অলরেডি আমরা শেষ করেছি যে 3 নাম্বার যে কোটেশন এটার প্যারাফ্রেজ এবং অনুবাদ দেখে নেবে। আর 4 নাম্বার কোটেশনের হচ্ছে প্যারাফ্রেজ রয়েছে এবং অনুবাদ রয়েছে। আর আজকের ক্লাসটা আমরা শেষ করব অলরেডি। এখন আমরা শেষ করব এবং এইভাবে আমাদের প্রতিটা কবিতা ইনশাআল্লাহ তোমাদের পড়ানো হবে এই ফ্রি ক্লাসে। আর আজকে হচ্ছে তোমাদের যে নোটটা তৈরি করেছি, আর আগামীতে হচ্ছে তোমাদের লেকচার 3 হবে হচ্ছে সনেট 73 নিয়ে। আজকের যে এই সনেটটা যে পড়লাম এইটার হচ্ছে আগামী ক্লাসে হচ্ছে কোশ্চেন ডিসকাশন হবে। মানে পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি এর কোশ্চেন গুলো ডিসকাশন হবে। সেই কোশ্চেন গুলো আ আমরা তোমাদের সেইগুলো আবার কোশ্চেন গুলো যেগুলো আলোচনা করা হবে সেগুলো আবার আ তোমাদের যে মেসেঞ্জার গ্রুপ রয়েছে সেখানে আমরা পোস্ট করে দেব। তাহলে এটাতে আশা করি যে that time of year thou mist in me behold সনেট 70 এটা তোমরা বুঝতে পেরেছো আশা করি। তো এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের একটি সনেট। আর আজকে আমরা ক্লাসটি শেষ করব তার আগে এটা হচ্ছে যে হোয়াট ইজ সনেট এটা আমি তোমাদেরকে অলরেডি দিয়ে দেব। একটু পরে ক্লাসটি শেষ করে আমি তোমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেব। আর আজকের ক্লাসটি শেষ করব সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।